আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা ঐকিক নিয়মের পর্ব 2-এ কিছু বড় বড় অঙ্ক করব। আমার সাথে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি কথা লেখা ক্লিয়ার কিনা আমাকে একটু জাস্ট জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা যদি ক্লিয়ার থাকে আমি শুরু করে দিতে চাই। আজকে আমরা বড় বড় ম্যাথ শুরু করব। যে নিয়মে ছোট ছোট অঙ্ক করেছি, বেসিকটা দেখেছি। আজকে ইনশাল্লাহ 3 ধাপে 4 ধাপে কি দেখবো। যারা যুক্ত আছেন জানাবেন কথাটা ক্লিয়ার কিনা, লেখাটা দেখা যাচ্ছে কিনা। ক্লিয়ার আছে, শুরু করব। অনেক অপেক্ষা করছি, এখন শুরু করতেই হবে। যারা পর্ব 1-এর ক্লাসটা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, কারণ পর্ব 1 না বুঝলে কিন্তু ঐকিক নিয়ম পর্ব 2 ঠিক মতো বোঝা যাবে না। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তো গত ক্লাসে আমরা যতগুলো অঙ্ক করছিলাম সবগুলো অঙ্ক ছিল গুণের ঐকিক, মানে সেকেন্ড লাইনে গুণ হইতো আর কি। আজকে আমরা ভাগের ঐকিক শুরু করব। কত টাইপ? 7। টাইপ 07 ভাগের যে ঐকিক গুলো আছে। ওকে, তো ফার্স্টে খুবই ছোট একটা ম্যাথ দিয়ে আমরা শুরু করবো। খুবই ছোট একটা ম্যাথ। এই ম্যাথটা দিয়ে শুরু করার কারণ হলো আমাদের বেসিক যে 3টা বিষয় ছিল, যে ঐকিক নিয়ম ভালো করে বোঝার জন্য ঐকিক নিয়মের 3টা বেসিক জিনিস আছে। একটা হলো লাইন সাজাবো কিভাবে, একটা হলো কখন আমরা গুণ করব, আর একটা হলো কখন ভাগ করব। এই 3টা জিনিস ক্লিয়ার করে আমি ম্যাথ শুরু করব। ঠিক আছে, একটা ছোট ম্যাথ দেখবো আগে। ঠিক আছে, একটু ফোনের ব্রাইটনেস বাড়াই নেবেন। 3টা লাইট জ্বালানো আছে, তারপরেও যদি লাইট সমস্যা হয় একটু জ্বালাই নেবেন ফোনের ব্রাইটনেস, বাড়াই নেবেন। হ্যাঁ, ফার্স্টে বইয়ের দাম 575 টাকা। 3টি বইয়ের দাম কত? এগুলো কিন্তু জীবনও পরীক্ষায় আসবে না, জাস্ট আমাদের বেসিকটা আমরা ক্লিয়ার হয়ে নিতে চাই। 5টি বইয়ের দাম 575 টাকা হলে 3টা বইয়ের দাম কত? এই তো। এখন খেয়াল করেন, সবসময় খেয়াল করতে হবে ডাটাকে কি আছে। বইয়ের সংখ্যা 5টা বই আর দাম। এবার দেখবেন প্রশ্নে কি চাইছে, প্রশ্নে দাম চাইছে। প্রশ্নে যে জিনিসটা চাইবে ওটা সবসময় আপনি শেষে লিখবেন। প্রশ্নে যেটা চাইবে ওটা সবসময় কি লিখবেন? শেষে লিখবেন। তাহলে কি লিখবেন? 5টি বইয়ের দাম 575 টাকা। কথা কিন্তু এভাবে বলা যায় যে 575 টাকা হচ্ছে 5টা বইয়ের দাম, কিন্তু সেভাবে কেন বললাম না? কারণ আমাদের দাম চাইছে, দামটা আমরা শেষে লিখছি। একটি বইয়ের দাম, 5টা বই কিনতে যদি আমার 575 টাকা লাগে, একটা বই কিন্তু আমার কম লাগবে। কমের কারণে এই 5 ভাগ। কম হইলে এই জিনিসের এখানে যে সেটা থাকবে সেটা ভাগ হবে। ঠিক আছে, অতএব চাইছে কি 3টা বই। ঐকিক নিয়মের সময় আমরা প্রথম লাইনের সাথে এর তুলনা করি, এর সাথে এর তুলনা করব। একটা বইয়ের দাম কম হয়, একটা থেকে 3টা বইয়ের দাম অবশ্যই বেশি, তাই বেশি হওয়ার কারণে এই 3 গুণ, এখানে গুণ হয়েছে। 5 দিয়ে ভাগ করলে 115, তাই না? তাহলে 345 টাকা হচ্ছে আনসার। খুবই ছোট ম্যাথ, ক্লাস 3, 4, 5 এর অঙ্ক। শতকরার ঐকিক নিয়ম আছে, শতকরা আলাদা চ্যাপ্টার আছে। হ্যাঁ, শতকরা ঐকিক নিয়মের মধ্যে না, কিন্তু শতকরার একটা পার্ট আছে ঐকিক নিয়ম। শতকরা আলাদা বিষয়। ওকে, এটা তো সবাই বুঝছেন তাই না? একটা ছোট একটা ম্যাথ, এটা না বোঝার কিছু নাই। আমরা আমরা মেইন অঙ্ক শুরু করি। কোশ্চেন 21 প্রাইমারিতে আসছিল।
6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট ছায়া হয়। ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা হয়। বলছে গাছটার উচ্চতা কত? বলছে কি গাছটার উচ্চতা কত? এটা আপনার প্রশ্ন। সব সময় দেখবেন ডাটা গুলা কি, প্রশ্নের সংখ্যাগুলা কি, মানে মান কি কি আছে। 6 ফুট দীর্ঘ তার মানে উচ্চতা 6 ফুট দেওয়া আছে। বাঁশের ছায়া 4 ফুট তার মানে এই প্রশ্ন দুইটা অঙ্ক এটা। একটা হলো উচ্চতা দেওয়া আছে, একটা হলো ছায়া দেওয়া আছে। ধরেন এই যে একটা কলম, এর উচ্চতাও আছে, এর ছায়াও পড়বে যদি আমি রাখি এই জায়গায়, যে পড়তেছে। একটি সময় একটি গাছের ছায়া 64 ফুট লম্বা হলে উচ্চতা কত? তাহলে প্রশ্নে যে দুইটা ডাটা ছিল, উচ্চতা আর ছায়া, কি চাইছে এবার? উচ্চতা চাইছে। তাহলে লাইন লেখার সময় উচ্চতার শেষে হবে, কিভাবে লিখবো? এই 4 ফুট আগে লিখতে হবে। 4 ফুট ছায়া হলে উচ্চতা হয় 6 ফুট। 1 ফুট ছায়া হলে উচ্চতা হবে কত? 4 ফুট ছায়ার জন্য আমাদের উচ্চতা 6 ফুট লাগে, তাহলে 1 ফুট ছায়ার জন্য উচ্চতা কম লাগবে। কমের কারণে কি হবে? এই 4 ভাগ। অতএব 64 ফুট ছায়ার জন্য আমাদের 1 ফুটের জায়গায় যদি 64 ফুট শুধু ছায়াই দরকার হয়, তাহলে গাছের উচ্চতা অনেক বেশি লাগবে, বেশি লাগবে, এই জন্য গুণ। 4 × 16 = 64, 6 × 16 = 96 ফুট। অ্যান্সার হচ্ছে 96 ফুট। বুঝতে পারছি? না বুঝলে কমেন্টে জানাবেন। এখান থেকে আরেকটা ছোট অঙ্ক দেখাবো, তারপর অন্য দেখে যাবো। এবং আজকে বেশ কিছু শর্টকাটও দেখাবো। রৈখিক নিয়মে শর্টকাট শেখাই না, জাস্ট ওটা কিছু ম্যাথের জন্য দরকার, সেটা দেখাবো। দেখাবো 24 নাম্বার। 23, 24 একই ম্যাথ, 24 নাম্বার দেখাচ্ছি। 15টি হাঁসের মূল্য 3টি মুরগির মূল্যের সমান। এটা অবাস্তব কথা না? মূল্যের সমান। 20টি হাঁসের পরিবর্তে কয়টা মুরগি পাওয়া যাবে? এটা বাচ্চাদের অঙ্ক। 20টি হাঁসের পরিবর্তে কয়টা মুরগি পাওয়া যাবে, এটা তো আমাদের প্রশ্ন। ডাটা কি? হাঁস আর মুরগি। 15টা হাঁসের মূল্য 3টা মুরগির মূল্যের সমান, কথাটার মানে কি? যে আমরা 15টা হাঁসের পরিবর্তে 3টা মুরগি পাবো, তাই না? যেহেতু দুইটা ব্যাপারের মূল্য সমান, মানে 15টা হাঁসেরও যে দাম, 3টা মুরগিরও একই দাম, তাহলে আমরা 15টা হাঁসের পরিবর্তে 3টা মুরগি পাবো। মুরগি চাইছে, তাই মুরগিটা আমরা শেষে লিখবো। ঠিক আছে, কি বলবো? 15টি হাঁসের পরিবর্তে পাওয়া যায় 3টা মুরগি। মুরগি, হ্যাঁ, তাহলে একটা হাঁসের পরিবর্তে পাওয়া যাবে 15টা হাঁস, কিন্তু মানে 15টা হাঁসের পরিবর্তে আমরা 3টা মুরগি পাই, তাহলে একটা হাঁস দিয়ে কম মুরগি পাবো, যার কারণে 15 ভাগ। এবার চাইছি কি? 20টা। একটার জায়গায় যদি মুরগি বেশি হয়, সরি হাঁস বেশি হয়, তাহলে মুরগি বেশি পাবো। মানে একটা হাঁস দিয়ে আমরা কম মুরগি পাই, 20টা হাঁস দিয়ে আমরা বেশি মুরগি পাবো। বেশির কারণে এই 20 গুণ। 3 দিয়ে 15কে ভাগ করলে 5, 5 দিয়ে 20কে ভাগ করলে 4, অ্যান্সার হচ্ছে 4টি। কিন্তু এগুলো মুখোমুখি, এগুলো এইভাবে খাতায় করা দরকার নাই। যে 15টা দিয়ে যদি আমরা 3টা পাই, তাহলে 20টা দিয়ে 4টা পাবো। ঠিক আছে, এই যে 15কে আপনি 3 দিয়ে ভাগ করেন, তো দেখবেন যে 5টা হাঁসের মধ্যে 3টা মুরগি আসে, একটা মুরগি আসে। তাহলে 20টা হাঁস দিয়ে আমরা
4টা পরে কি হবে, এভাবে মুখোমুখি করা যায়, এগুলো খাতা কলমে করার কিছুই নাই। আচ্ছা, এবার আমরা টাইপ চেঞ্জ করতে চাই। 8 নাম্বার টাইপ। এই 8 নাম্বার টাইপ করার পরে আমরা 3 ধাপের ওই কি যাবো, 3 ধাপ, 3 ডাটা থাকবে, ঠিক আছে। টাইপ 8, কয়েকটা পণ্যের মূল্য দেওয়া থাকবে, এর সাথে কয়েকটা পণ্যের তুলনা করা থাকবে। মানে ব্যাপারটা এরকম, প্রশ্ন দেওয়া থাকবে ঘোড়ার মূল্য, আপনাকে বের করতে হবে গরুর মূল্য, ঠিক আছে। প্রশ্ন দেওয়া থাকবে হাঁসের মূল্য, আপনাকে বের করতে হবে মুরগির মূল্য। মানে টাকা দেওয়া থাকবে একটার, কিন্তু বের করতে হবে অন্যটা। শর্ত সাপেক্ষে আমরা বের করে ফেলবো। এখান থেকে একটা ম্যাথ দেখাবো, 25, 26, 25টা ছোট, 26টা দেখাবো। এটা প্রাইমারিতেও আসছে, কর অঞ্চলের পরীক্ষাতেও আসছে। 26, 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি ভেড়ার মূল্য কত? ভেড়ার, এগুলো লিখিত পরীক্ষা আসে 17, 18 গ্রেডে। ওদিকে তাকান, দেখেন 15টা ভেড়ার মূল্য 5টা গরুর মূল্যের সমান, এটা আমরা বুঝতে পারছি, এটা শর্ত দেওয়া আছে। 2টা গরুর মূল্য 3000 টাকা হলে 3টা ভেড়ার মূল্য কত? আচ্ছা, আমাদের প্রশ্নের আউটপুট হিসাবে অ্যান্সারটা চাইছে কি? অ্যান্সার চাইছে ভেড়া, অ্যান্সার কি চাইছে? ভেড়া। তা প্রশ্ন চাইলো ভেড়া, কিন্তু টাকা পয়সা সব দেওয়া আছে গরু, মানে ভেড়ার কোনো টাকা দেওয়া আছে কোথাও? নাই। তা ভেড়ার থেকে কি কোনো গরু, মানে গরু থেকে কি ভেড়ার মূল্য বের করা সম্ভব? সম্ভব না, শর্ত সাপেক্ষে সম্ভব। প্রথম লাইনের দিকে তাকান, বলছি কি 15টা ভেড়ার মূল্য 5টা গরুর মূল্যের সমান, তার মানে কি 15টা ভেড়ার যা দাম হবে 5টা গরু একই দাম হবে, তাই না? তাহলে আমরা যদি কোনোভাবে এই 2টা গরু থেকে 5টা গরু বের করতে পারি, তাহলে 5টা গরুর দাম যখন আমরা পাইয়ে যাব, তাহলে 15টা ভেড়ার দামও পাইয়ে যাব। তাহলে 15টা ভেড়া থেকে আমরা কি 3টা 10টা যে কয়টা ভেড়া হোক বের করতে পারবো। তাহলে মেইন কথা হলো এই ধরনের প্রশ্নগুলোতে যে টাকাটা দেওয়া থাকবে সেখান থেকে শুরু করবেন। কি দেওয়া আছে? 2টা গরুর মূল্য দেওয়া আছে। কি দেওয়া আছে? 2টা গরুর মূল্য 3000। তাহলে একটা গরুর মূল্য কত হবে? কম, তাই ভাগ। এবার আপনি কয়টা গরুর মূল্য বের করবেন? আবার আপনি প্রথম লাইনে তাকাবেন, 5টা গরুর মূল্য আমরা বের করবো, কারণ 5টা গরুর মূল্য যা হবে 15টা ভেড়ার মূল্য তাই হবে। আমরা 2টা থেকে 5টা গরুর মূল্য বের করবো। একটা তুলনায় 5টা গরুর দাম বেশি, তাই 5 গুণ 1500, 7500 টাকা। এবার খেয়াল করেন, 5টা গরু কিনতে যদি আমার 7500 টাকা লাগে, তাহলে অবশ্যই 15টা ভেড়া কিন্তু তাই লাগবে। মানে 5টা গরুর মূল্য যা হবে 15টা ভেড়ার মূল্য তাই হবে। তাহলে এবার লিখলাম 15টি ভেড়ার মূল্য 7500 টাকা। তাহলে একটা ভেড়ার মূল্য কি? কম। অতএব এবার চাইছি কি 3টা 10টা যে কোনো চাইতে পারি, 3টা চাইছে, তো 3টা ভেড়ার মূল্য বেশি, তাই 3 গুণ 5 দিয়ে 15 দিয়ে 75কে ভাগ করলে 5 থাকে, 2টা শূন্য, 3 5 1500 হচ্ছে আনসার। তাহলে আর একবার বুঝাই, এখানে একটা পণ্যের দাম দেওয়া থাকবে, অপরটা বের করতে বলবে। তো ভেড়ার মূল্য চাইছে কিন্তু দেওয়া আছে গরুর মূল্য, তো আমরা গরুর মূল্য দিয়ে শুরু করবো, মানে যে মূল্যটা কোশ্চেনে দেয়া থাকবে। তো দেয়া আছে 2টা গরুর মূল্য, এখান থেকে আমরা 5টা গরুর মূল্য বের করবো। 5টা গরুর মূল্য যা হবে 15টা ভেড়ার মূল্য তাই হবে। 15টা ভেড়ার মূল্য 7500, তাহলে 3টা ভেড়ার মূল্য 1500। এটা যদি বুঝে থাকে তাহলে আগের ম্যাথটা আশা করি বুঝবেন। এবার আমরা 3 ধাপে যাবো, এটা ডান কিনা? এবার 3 ধাপে যাব, 3 ধাপের যৌক্তিক নিয়মগুলো আছে। কোনো কোশ্চেন?
বুঝতে পারছি? একজন বলছিলেন গরুর মূল্য ঘোড়ার মূল্য উল্টা লেখা, আপনি ঠিক করে দেখেন, ঠিকই লেখা আছে। ভালো করে খেয়াল করেন, দেখবেন যে কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার একটা ম্যাথ বুঝতে হবে, এখান থেকে জাস্ট একটা ম্যাথ, নতুন কোনো কিছু আমি শেখাবো না। জাস্ট একটা ম্যাথ মনোযোগ দিয়ে বুঝলে সব ম্যাথ পারবেন। তাহলে প্রথম ম্যাথটা আমাদের খুবই মনোযোগ সহকারে বুঝতে হবে। এটা টাইপ কত? টাইপ হবে 9। এসব টাইপ আসলে কোনো ফ্যাক্ট না, বাট তারপরে নিয়ম কানুন একটু আছে। আচ্ছা, আমরা ঐকিক নিয়ম বিভিন্ন টাইপ বলতেছি, কিন্তু কাজ তো সেই একই করতেছি, লাইন সাজানো, কখন গুণ হবে কখন ভাগ হবে, এর বাইরে তার কিছু করতেছি না। কিন্তু কথা কিন্তু বিভিন্ন। হ্যাঁ, কখনো কাজ থেকে লোক চলে যাচ্ছে, গরুর মূল্য দিয়ে ঘোড়ার মূল্য চাচ্ছে, বিভিন্ন ভাষায়, এই জন্য টাইপ গুলো লেখা। হ্যাঁ, কিন্তু ওগুলো আসলে লেখা লাগে, কারণ আপনি যতই ম্যাথে ভালো হন, ওইগুলো ম্যাথ যদি আপনি আগে বাসায় না করে যান বা কখনো যদি প্র্যাকটিস না করে থাকেন, আপনি ওখানে যে কোন লাইন থেকে শুরু করবেন এটা মাথায় আসবে না আপনার। কথা বুঝতে পারছেন? তাহলে অবশ্যই প্র্যাকটিস থাকতে হবে ম্যাথ। আচ্ছা, কোশ্চেন 27, একটা ম্যাথ বুঝতে হবে এখান থেকে আমাদের ভালো করে। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন 6 দিনে ওই কাজটি করতে পারে? আমি শুধু এই একটা ম্যাথেরই 3 নিয়ম দেখাবো। মানে এক ম্যাথেরই একটা থাকবে রিটার্ন, একটা থাকবে শর্টকাট, একটা থাকবে শর্টকাটের উপরে শর্টকাট। তো চলুন শুরু করি। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন 6 দিনেও এই কাজ করতে পারবে? এটার নাম কেন 3 ধাপের ঐকিক? একটু দেখেন, ঘন্টা একটা ডাটা, 10 জন তাহলে জন একটা ডাটা, 7 দিনের দিন একটা ডাটা। তার মানে আমরা এতক্ষণ যে ম্যাথ করছি সব 2 ডাটার ছিল। এটা দেখেন 3 ডাটা, ঘন্টা, লোক সংখ্যা আর দিন সংখ্যা। হ্যাঁ, তো আমাদের চাইছে কি কত ঘন্টা পরিশ্রম করে, তার মানে ঘন্টা চাইছে। তো স্বাভাবিকভাবেই সবকিছু আগের নিয়মেই হবে। তো ঘন্টা চাইছে, জাস্ট আমরা লাইন লেখার সময় ঘন্টাটা শেষে লিখবো, আর কোনো কাজ নাই। তো শুরু করি আমি। 10 জন লোক কাজটি 7 দিনে করতে পারে, দৈনিক 6 ঘন্টা করে পরিশ্রম করলো। দৈনিক 6 ঘন্টা করে পরিশ্রম করলো, দিকে আর লিখলাম না। মানে আমাদের ঘন্টা যেহেতু প্রশ্নের থেকে বের করতে বলছে, আস্তে করে ঘন্টাটাকে শেষে রেখে দিলাম, এই এছাড়া তো আর কিছু নাই। এবার বলছে কি দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন 6 দিন ওই কাজটা করতে হবে। তো যাই হোক, আমরা একের হিসেবটা করি। এখানে একটা এক দিলাম, এখানে একটা এক দিলাম। তো যেহেতু 3 ডাটার ঐকিক, এই লোকের সাথে ঘন্টার একটা হিসাব নিকাশ আছে। মানে প্রথম ডাটার সাথে শেষ ডাটাটা হিসাব করতে হবে, আবার দ্বিতীয়টার সাথে শেষ ডাটাটা হিসাব করতে হবে। অর্থাৎ লোকের সাথেও ঘন্টার তুলনা, দিনের সাথেও ঘন্টার তুলনা। তো শুরু করি। 10 জন লোক কাজ করলে দৈনিক 6 ঘন্টা করে পরিশ্রম করলেই হয়। সেখানে একজন লোক যদি কাজ করে, মানে 10 জনের কাজ যদি একজনে করে, তাহলে ঘন্টা বেশি বাড়াইতে হবে। ধরেন আপনি একটা ঠিকাদার, আপনি একজন ঠিকাদার, একটা কাজ করাচ্ছেন। তো এখানে আপনি 10 জন লোক নিয়োগ করছেন, আপনি হিসাব নিকাশ করে দেখছেন 7 দিনের মধ্যে একটা কাজ করতে পারবেন দৈনিক 6 ঘন্টা করে যদি করান। তো এখন এই 10 জনের কাজটা যদি একজন দিয়ে করাতে যান, তাহলে আপনার ঘন্টা বেশি লাগবে। তো বেশির কারণে এই 10 গুণ। তাহলে আমার লোকের সাথে ঘন্টার যে হিসাব, এটা মিটমাট হয়ে গেছে। এবার দিনের সাথে করতে হবে।
7 দিনে করতে পারে দৈনিক 6 ঘন্টা করে যদি কাজ করে, মানে একটা কাজ 7 দিনে করতে পারে যদি দৈনিক 6 ঘন্টা করে পরিশ্রম করে। 7 দিনের কাজটা মাত্র একদিনে করার জন্য ঘন্টা কি বেশি প্রয়োজন নাকি কম প্রয়োজন? অবশ্যই বেশি প্রয়োজন। যদি না বোঝেন, আপনি 7 দিনে একটা বই শেষ করতে পারবেন দৈনিক 6 ঘন্টা পড়াশোনা করলে। তো 7 দিনে যেটা শেষ করতে সেটা যদি একদিনে শেষ করতে চান, তাহলে আপনাকে কি সারাদিনই পড়াশোনা করতে হবে, ঘন্টা বাড়াইতে হবে। তো যারা এখনো বুঝি নাই, আবার হিসাব করে দিচ্ছি। 10 জন লোক কাজ করলে দৈনিক 6 ঘন্টা করে পরিশ্রম করলেই হয়। একজন লোক যদি কাজ করে তাহলে ঘন্টা বেশি লাগবে, তাই গুণ। 7 দিনের জায়গায় যদি একদিনে করতে চাই ঘন্টা বেশি লাগবে, গুণ। অতএব বলছে কি 14 জন 6 দিনে। তো ওই লাইনে যা পাইছে আগে লিখবো, তারপরে দেখি কি হয়। একজন লোকের জায়গায় যদি 14 জন লোক নিয়োগ করি তাহলে ঘন্টা আমার কম হইলেও হবে, তাই না? একজনে যে কাজ করতে হবে 14 জনে বেশি করতে হবে, তাই ঘন্টা কম হইলে হবে। একদিনের জায়গায়, মানে একদিনে আমাদের ঘন্টা বেশি লাগছিল, একদিনের জায়গায় যদি আমরা 6 দিন সময় নেই ঘন্টা কম লাগবে। তাহলে 6 ভাগ 6 কাটা, 7 দিয়ে 14 কে ভাগ করলে 2, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, অ্যান্সার হচ্ছে 5 ঘন্টা। এখন যারা বোঝে নাই আর একবার রিপিট করবে, এটা বুঝতেই হবে, এখানে তেমন কিছু নাই। ভালো করে খেয়াল করেন। 10 জন লোক কাজ করলে দৈনিক 6 ঘন্টা করে পরিশ্রম করলে হয়, 10 জনের কাজটা একজনে করতে হলে ঘন্টা বেশি লাগবে, তাই গুণ। 7 দিনের জায়গায় একদিন যদি আমরা সময় দিই তাহলে ঘন্টা বেশি লাগবে, গুণ। একজন লোকের ঘন্টা বেশি লাগে, 14 জন লোকের ঘন্টা কম লাগবে, 14 ভাগ। একদিনে ঘন্টা বেশি লাগে, 6 দিনে কাজ করলে ঘন্টা কম লাগবে, 6 ভাগ। এবার দেখেন তো কোথায় প্রবলেম। এবার যদি বুঝে থাকেন ভালো করে খেয়াল করেন, বুঝছেন কিনা, আগে শিওর হওয়ার বুঝছেন কিনা। এমন যদি কেউ থাকেন বোঝেন না, আমাকে বলতে পারেন, এর মধ্যে কোনো পেয়াসই নাই। এবার আমি একটা সূত্রের সাহায্যে ম্যাথটা দেখাবো। আচ্ছা, যদি বুঝতে পারেন আমি এখান থেকে এখন সূত্রে চলে যাব, একটা মেথডের মাধ্যমে দেখাবো। তো যারা বেসিক বুঝছেন আমার মনে হয় না আর বিকল্প কিছু দরকার আছে, তারপর অনেকে চায় যার কারণে শেখানো। আমরা এমডিএস মেথড, এর মধ্যে এমডিএস ডব্লিউ, এই মেথডের সাহায্যে শিখবো। এম মানে কি? ম্যান মানে লোক, ডে মানে দিন, এস মানে আওয়ার মানে ঘন্টা, ডব্লিউ মানে ওয়ার্ক কাজের পরিমাণ। এই 4টা ব্যাপার যেখানে থাকবে আপনি চাইলে সেটা এই সূত্রের মাধ্যমে সলিউশন করতে পারবেন। ম্যান, দিন, ঘন্টা, কাজ। তো এই সূত্রটা আসলে কি রকম? সূত্রটা এরকম: M1 D1 H1 by W1, M2 D2 H2 by W2। এখন এই ম্যাথের ক্ষেত্রে যদি বলি, এখানে 10 জন লোককেও একটা কাজ করতে হবে আর 14 জন লোককে ওই একই কাজ করতে হবে, মানে কাজের পরিমাণ সেম। কাজের পরিমাণ সেম হইলে আপনার এই টার্মটা বাদ দেওয়া দরকার, মানে আপনারা যখন নোট করবেন সূত্র লিখবেন এইটা, আপনারা কিন্তু এই সূত্রটা লিখবেন। এখন যে ম্যাথে যেটা থাকবে সেটা নিয়ে কাজ করবেন। ধরেন কোনো ম্যাথে ঘন্টা নাই তাহলে ঘন্টার টার্মটা বাদ যাবে, কোনো ম্যাথে দিন নাই তাহলে দিন টার্মটা বাদ যাবে, সূত্র কিন্তু সেম। এখন এই ম্যাথে যদি আমি এই সূত্র অ্যাপ্লাই করি, আমার ডব্লিউ1 এর মানও কিন্তু 1 হবে, একটা কাজ, আর ডব্লিউ এর মানও একটা কাজ। তাহলে এই যেখানে যেহেতু কাজ সেম, তাহলে আমার এই টার্মটা না লিখলেও হচ্ছে। বাট আপনারা যেহেতু নোট করবেন, এটা যেহেতু শিটে নাই, এটা একটু লেখেন আগে, ঠিক আছে? বুঝতে পারছেন? আগের ম্যাথের কাটাকাটি একজন বোঝে নাই, কি ছিল আগের ম্যাথে? এরকম ছিল মনে হয়। আর কত? 14 না, 14 নিচে ছিল তাই না? 10 আর নিচে ছিল 6 আর 14, এরকম ছিল না? এই কাটাকাটি তো পারার কথা। 6 কাটা, 7 দিয়ে 14 কে ভাগ করলে 2, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5। এখানে আমি বোঝা না বোঝা কি আছে?
ওকে, এদিকে তাকান, তাহলে এই সূত্রটা লিখবেন। এখন এই ম্যাথের জন্য আমাদের সূত্রটা কি হবে দেখেন, এই ম্যাথের জন্য হবে এরকম, m1 d1 h1 m2 d2 h2। হ্যাঁ, ডব্লুর টার্মটা কেন নাই, কারণ এখানেও একটা কাজ, এখানেও একটা কাজ, কাজ সেম, তাহলে আমার দরকার নেই ওটা লেখার। এমন মানে কি, প্রথম যে লোক দেওয়া থাকবে, প্রথম লেখ দেওয়া আছে কত, 10 জন, তাহলে এমনের মান 10। d1 মানে কি, প্রথম যে দিন দেওয়া আছে 7। h1 মানে কি, প্রথম যে ঘন্টার সংখ্যা দেওয়া আছে, একবারই বলবো, ভালো করে বুঝতে হবে। m2 মানে কি, দ্বিতীয় যে লোক, দ্বিতীয় লোক কোথায়, 14 জন। d2 মানে কি, দ্বিতীয় যে দিন কোথায়, 6 দিন। h2 মানে কি, দ্বিতীয়বার যে ঘন্টা চাইছে আমাদের, হয়ে গেল দৈনিক কত ঘন্টা, তারা এটা আমাদের চাইছে, রেখে দিতে হবে। এই 14 আর 6 গুণাকারে আছে, এই পাশে ভাগ হয়ে যাবে। এই হলো h2 মান। এটা হলো বিকল্প একটা মেথড এমসিকিউর জন্য। বুঝতে পারছেন? শেষ ম্যাথ। এবার তো কাটাকাটি করবেন, 6 6 কাটা, 7 7 ভাগ করলে 2, 2 দিয়ে 10 ভাগ করলে 5, তাহলে h2 মান হচ্ছে 5, এটাই আনসার। এটা গেল সেকেন্ড মেথড। এবার থার্ড মেথডে চলে যাব। এটা বুঝতে পারছি আমরা? জাস্ট মান বসে, m1 মানে প্রথম লোক, d1 মানে প্রথম দিন, h1 মানে প্রথম ঘন্টা, m2 মানে দ্বিতীয়বার লোক সংখ্যা, d2 মানে দ্বিতীয়বার দিন সংখ্যা, h2 মানে দ্বিতীয়বার ঘন্টার সংখ্যা। কোনো ম্যাথে ঘন্টা চাইতে পারে, কোনো ম্যাথে লোক চাইতে পারে, কোনো ম্যাথে কি দিন চাইতে পারে। এই ম্যাথটা যদি এরকম প্রসেসে কেউ বোঝে, যেমন আমি যদি এটা পরীক্ষা দিতাম, আমি এভাবে করে করব, পরীক্ষা হলে আপনারা এভাবে করতে পারেন। যদি ম্যাথের মধ্যে লোক থাকে, দিন থাকে আর ঘন্টা থাকে, তাহলে এভাবে করবেন। প্রথম লাইনে সব গুণ করেন, প্রথম লাইনে কি আছে 6, দ্বিতীয় লাইন মানে তারপর কি আছে 10, তারপর কি আছে 7, তাহলে প্রথম লাইনে সবগুলো গুণ করছেন, এই দেখেন 6 10 7, আর দ্বিতীয় লাইনে সবগুলো ভাগ করবেন, 6 14। কি বলছি বলেন তো, প্রথম লাইনের সবগুলা গুণ আর দ্বিতীয় লাইনের সবগুলা ভাগ হবে। আপনি এই ম্যাথে করবেন মিলবে, পরবর্তী ম্যাথে করবেন মিলবে, তার পরবর্তী ম্যাথে করবেন তাও মিলবে। মানে যে প্রশ্নের ভিতরে এই ঘন্টা থাকবে, লোক থাকবে আর দিন থাকবে, সেগুলোই কেবল মিলবে। এটা না করাই ভালো, বাট এটা করতে করতে অনেক সময় আপনার মাথায় চলে আসবে। এটা কিন্তু কোনো নিয়ম না, এটা শেখাও ভালো না, মানে করতে করতে এটা একটা শর্ট হয়ে যায়, আর কিছুই না। শেষ হয়ে গেছে। ডব্লু মানে ওয়ার্ক, মানে কাজের পরিমাণ বা কাজের সংখ্যা, যাই বলেন। আপনাদের যাদের কাছে শীট আছে, পরবর্তী ম্যাথটা ঘন্টা চাইছে, দেখেন একই স্টাইলে বের হয়ে যাবে। তো আমি আরেকটা দিনের অঙ্ক দেখাবো। 28 তো করাই আছে, 29 দেখাবো। এটা খুবই ইম্পর্টেন্ট। দৈনিক 7 ঘন্টা কাজ করে 16 জন লোক 60 দিনে একটি দালান তৈরি করতে পারে। বলছে দৈনিক 15 ঘন্টা কাজ করে 14 জন লোক, দৈনিক 15 ঘন্টা কাজ করে 14 জন লোক ওই দালান কতদিনে করতে হবে। ক্লাস ক্লাস করার সময় লেখা দরকার না, তাহলে লেখাও হবে না আর ক্লাসের কথা বোঝাও হবে না। ক্লাসের সময় শুধু ক্লাসটা বুঝবেন, যদি কোনো ম্যাথ করতে যায় তখন করবেন। ওকে, দৈনিক 7 ঘন্টা কাজ করে 16 জন লোক 60 দিনে একটি দালান তৈরি করতে পারে। দৈনিক 15 ঘন্টা কাজ করে 14 জন লোক ওই দালান কতদিন, এবার দিন চাইছে। মানে যেটাই প্রশ্নে চাইবে সেটা আমরা just শেষে রাখবো, সবসময় একই কাজ করবে, তাই না? তাহলে দিনটা শেষে হবে দৈনিক, মানে যেরকম কোশ্চেন দেওয়া সেরকম লিখলে তো হচ্ছে, ঘন্টা কাজ করে 16 জন
দালান তৈরি করে বা কাজটা করে, দালান তৈরি করে কয় দিনে? 60 দিনে। শেষে হবে 60, তাই না? তাহলে দৈনিক 1 ঘন্টা কাজ করে একজন দালান তৈরি করে। এই ঘন্টার সাথে ওই দিনের হিসাব, জনের সাথে দিনের হিসাব, মানে শেষটার সাথে প্রথম দিনের হিসাব আলাদা আলাদা। দৈনিক 7 ঘন্টা যদি কাজ করাই, তাহলে আমি 60 দিনের মধ্যে আমার কাজটা কমপ্লিট করতে পারবো। আমি যদি দৈনিক 1 ঘন্টা করে কাজ করাই, তাহলে কি আমার দিন বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। আমি যদি দৈনিক 7 ঘন্টা করে পড়াশোনা করি, তাহলে ধরেন 60 দিনে মানে 2 মাসে একটা কোর্স শেষ হবে। আর আমি যদি দৈনিক 1 ঘন্টা করে পড়াশোনা করি, তাহলে অবশ্যই আমার অনেক দিন সময় লাগবে, মানে দিন বেশি লাগবে। তাহলে এটা গুণ হবে। সোজা কথা, ঘন্টা কমে গেলে দিন বেশি লাগে। তারা বুঝি নাই, দৈনিক 7 ঘন্টা কাজ করলে 60 দিনে শেষ হয়, 1 ঘন্টা করে কাজ করলে দিন বেশি লাগবে, তাই 7 গুণ। 16 জন লোক কাজ করলে 60 দিন সময় লাগে, একজন লোক কাজ করলে আরো বেশি সময় লাগবে, 16 গুণ। দৈনিক কত বলছে এবার? 15 ঘন্টা, 14 জন। ওই লাইনে যা পাইছেন সব আগে লিখবেন, তাহলে আর ভুল হবে না। এবার দেখেন তো, 1 ঘন্টার জায়গায় যদি আমরা 15 ঘন্টা করে পড়াশোনা করি বা কাজ করি, তাহলে আমার কম দিনের মধ্যে কাজটা হবে, তাহলে 15 ভাগ। একজনের জায়গায় যদি 14 জন লোক থাকে, তাহলে কি দিন কম লাগবে? 14 ভাগ। এবার জাস্ট ক্যালকুলেশন করেন, 7 দিয়ে 14কে ভাগ করলে 2, 2 দিয়ে 16কে ভাগ করলে 8, 15 দিয়ে 7কে ভাগ করলে 4, 4 8 32 দিন হচ্ছে আনসার। কাটাকাটি দেখেন, 7 দিয়ে 14কে ভাগ করলে 2, 2 দিয়ে 16কে ভাগ করলে 8, 15 দিয়ে 7কে ভাগ করলে 4, 4 8 32। এবার দেখেন তো বুঝছেন কিনা। বুঝতে পারছি। এটা যদি বুঝি এখন, তাহলে আমাদের শর্ট যে সূত্রটা শিখাইলাম ওটার মাধ্যমে করেন। তাহলে আমাদের সূত্র কি ছিল? M1 D1 H1 সমান M2 D2 H2। এবারও কেন ডব্লিউ নিলাম না? কারণ এই 16 জনকে একটা দালান বানাইতে হবে, আর 14 জনকে ওই একই দালান বানাইতে হবে, কাজের পরিমাণ সেম, যার কারণে ওটা আমাদের কনসিডারে আসে নাই। তাহলে M1 মানে প্রথম লোক দেওয়া আছে 16 জন, D1 মানে প্রথম দিন দেওয়া আছে 60, প্রথম ঘন্টা 7, M2 দ্বিতীয় লোক দেওয়া আছে 14 জন, দ্বিতীয় সময়টা আমাদের চাইছে, আর দ্বিতীয় ঘন্টা দেওয়া আছে 15। তাহলে কি হবে? 16, 60, 7, আর এই 14 আর 15 গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, থাকবে D2। কাটাকাটি করেন, 7 দিয়ে 14কে ভাগ করলে 2, 2 দিয়ে 16কে ভাগ করলে 8, 15 দিয়ে 7কে ভাগ করলে 4, 4 8 32, তার মানে অ্যান্সার 32। এবার যদি আরো সংক্ষেপে চিন্তা ভাবনা করেন, আরো সংক্ষেপে, তাহলে কি হবে? প্রথম লাইনে সব গুণ, দ্বিতীয় লাইনে সব ভাগ। 7 16 60, এই যে প্রথম লাইন ছিল 7 16 60, গুণ করছি, আর দ্বিতীয় লাইন শুরু হয়েছে এখান থেকে, দ্বিতীয় লাইনে গুলো ভাগ করছি। তাহলে প্রথম লাইনের সব গুণ, দ্বিতীয় লাইনের সব ভাগ। এভাবে না করাটাই বেটার, তারপর করতে করতে অনেক সময় দেখবেন যে আপনাদেরই হয়ে গেছে। ডান কি না? বুঝতে পারছি কিনা বলেন তো? আপনারা বুঝতে পারছেন? কোনো কমেন্ট? এবার 30-এ চলে যাবো। হ্যাঁ, এবার কিছু মজার মজার ম্যাথ দেখবো। এবার যে ম্যাথগুলো দেখবো, এগুলো মানসিক দক্ষতায় বেশি আসে। হ্যাঁ, 5 জন তাঁত শ্রমিক, তাঁত শ্রমিক 5 দিনে
5টি কাপড় বুনতে পারে। তো একই ধরনের 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কয়দিন লাগবে? একই ধরনের 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কতদিন লাগবে? তো আপাত দৃষ্টিতে যেটা অনেকে করতে চায় সেটা হলো যে 5 5 5, তাহলে অ্যান্সার হবে 7 7 7। তারা 7 দিন অ্যান্সার দিতে পারে চাইলে, কিন্তু সেটা ভুল। দেখে মনে হচ্ছে না যে 5 জনের লাগে 5 দিন, তাহলে 7 জনের লাগবে 7 দিন, এরকম, কিন্তু এটা ভুল। আমরা প্রশ্নটা 3টা ফরম্যাটে করব। 1 বেসিক, 2 এমডিএস মেথড, 3 কম্পেয়ার। হ্যাঁ, তাহলে আগে ফার্স্টে আমরা বেসিকে চলে যাই। কতদিন? লাইন লেখার সময় দিনটা শেষে। 5 জনে 5টি কাপড় বুনতে পারে কয় দিনে? 5 দিনে। দিন শেষে, দিনটা শেষে। একটি কাপড় বুনতে পারে। আসেন, এই জনের সাথে দিনের হিসাব, কাপড়ের সংখ্যার সাথে দিনের হিসাব। 5 জন কাজ করলে 5 দিন লাগে, তাহলে 1 জন কাজ করলে দিন বেশি লাগবে। মানে 5 জনের কাজ 1 জনে করতে দিন বেশি লাগবে। তাহলে এই 5টা গুণ। 5টা কাপড় বুনতে 5 দিন লাগে, তাহলে একটা কাপড় বুনতে কম লাগে না বেশি লাগে? 5টা কাপড় বুনতে 5 দিন লাগে, একটা কাপড় বুনতে কম লাগে, তাহলে এই 5 ভাগ। আমি একটু লাল দাগ দিয়ে দিই যে 5 কোনটা কোথায় ভাগ হয়েছে দেখেন। আর একবার বুঝাই, এদিকে তাকাইতে হবে। 5 জন কাজ করলে 5 দিন লাগে, তাহলে 1 জন কাজ করলে সময় বেশি লাগবে, এই 5 গুণ। 5টা কাপড় বুনতে 5 দিন লাগে, তাহলে একটা কাপড় বুনতে কি সময় কম লাগবে, 5 ভাগ। এবার বলছে কি 7 জনে 60টি কাপড়। এখানে যা পাইছে আগে লিখবো। 1 জন লোকের জায়গায় যদি আমরা 7 জন লোক নিয়োগ করি, দিন কম লাগবে, তাহলে এই 7 ভাগ, এই 7 ভাগ হয়েছে। একটা কাপড়ের জায়গায় যদি 60টা কাপড় আমরা নিয়ে আসি, তাহলে সময় বেশি লাগবে, তাই না? একটা কাপড়ের জায়গায় 60টা কাপড় বুনতে সময় লাগে না বেশি? তাহলে শেষ ম্যাথ। 5 5 কাটা, 7 7 কাটা, অ্যান্সার 5 দিন। যারা বুঝি নাই আর একবার তাকাইতে হবে এইদিকে। 5 জন লোক কাজ করলে 5 দিন লাগে, 1 জন লোক কাজ করলে দিন বেশি লাগবে, 5 গুণ। 5টা কাপড় বুনতে 5 দিন লাগে, একটা কাপড় বুনতে কম লাগবে, 5 ভাগ। শেষ। 1 জন লোকের জায়গায় 7 জন লোক হলে সময় কম লাগবে, 7 ভাগ। একটা কাপড়ের জায়গায় 60টা কাপড় হলে সময় বেশি লাগবে, 7 গুণ। শেষ। এখনো বোঝেন নাই? মানে এখানে আমি যা ইচ্ছা বলি কোশ্চেনের ভিতরে, আপনার থিঙ্কিং তো 3টা জিনিস। তাই আমার একটু কথা বলতে দেন। মানে প্রথম ক্লাস থেকে এই ক্লাস ঐকিক নিয়মের থিঙ্কিং 3টা জিনিস, যে লাইন কিভাবে সাজাচ্ছি, কখন গুণ কখন ভাগ, এর বাইরে কি আমি কিছু করতেছি? করতেছি না। তাহলে আপনাদের কেন বুঝতে অসুবিধা হবে আমাকে একটু বুঝান। 5 জন কাজ করলে 5 দিন সময় লাগে। মানে একটু মনে মনে চিন্তা করেন, ম্যাথ বাদ দেন, মনে করেন যে আপনি ম্যাথ করতেছেন না, এমনি চিন্তা ভাবনা করতেছেন। 5 জন কাজ করলে 5 দিন সময় লাগে, তাহলে 5 জনের কাজটা যদি 1 জনে করতে যায় তাহলে সময় বেশি লাগবে। এই জন্য এই 5টাকে আমি গুণ আকারে রাখছি। 5টা কাপড় বুনতে আমার 5 দিন সময় লাগে, তাহলে একটা কাপড় বুনতে আমার কি সময় বেশি লাগার কথা নাকি কম লাগার কথা? একটা কম সময় লাগবে, এই 5 ভাগ। লাল কালার দিয়ে দিলাম। 1 জনের জায়গায় যদি আমরা 7 জন লোক নিয়োগ করি, মানে 1 জনের কাজটা যদি 7 জনে করতে যায়, তাহলে সময় কম লাগবে, 7 ভাগ। একটা কাপড়ের জায়গায় 60টা কাপড় হলে কি সময় বেশি লাগবে, 7 গুণ। এবার দেখেন তো আপনার কোথায় সমস্যা। এটা তো গেল। এবার আমরা চলে যাব এমডিএস মেথডে। আমাদের এমডিএস মেথডটা কি ছিল? M1 D1 H1/W1, M2 D2 H2/W2। তো এবার দেখি তো কি ঘন্টা নাই প্রশ্নে, কোথাও ঘন্টা আছে? নাই, তাহলে এই ঘন্টার টার্মটা বাদ দেন, যেহেতু নাই এটা নিব কেন, কিন্তু কাজ আছে। M1 প্রথম লোক কত? 5 জন। D1 প্রথম দিন কত? 5। এই যে 5টা কাপড় হলো কাপড়ের সংখ্যা, মানে কাজের সংখ্যা, 5টা বুনতে হবে, তাহলে W1 এর মান 5। M2
দ্বিতীয়বার লোক কত বলছে? 7। দ্বিতীয়বার দিন চাইছে। W2 দ্বিতীয়বার কাজ কয়টা? কয়টা কাপড়? 7টা কাপড়। ঠিক আছে, তাহলে 5 5 কাটা, 7 7 কাটা, এখানে থাকে একটা 5, ওইখানে থাকে D2, অ্যান্সার শেষ। তাহলে এই ম্যাথে W1 W2 নিতে হবে। কেন নিতে হবে? কারণ এখানে কাজের পরিমাণ উল্লেখ আছে, একটা কাজ বলে নাই। এবার আর একটা থিঙ্কিং এ যাই, মানে অনেকেই যারা একটু কম্পেয়ার ভালো করতে পারে তারা এই ম্যাথ খাতা কলমে তো করবে না। এই ম্যাথ খাতা কলমে করা লাগে না কেন? একটু হিসাব দিচ্ছি আপনাকে। আগে লোক ছিল 5 জন, আর এখন লোক হচ্ছে 7 জন। আগে কাপড় ছিল 5টা, আর এখন কাপড় হচ্ছে 7টা। তার মানে লোক বাড়ছে 2 জন, কাপড় বাড়ছে 2টা। যদি একই হারে হ্রাস কিংবা বৃদ্ধি পায়, তাহলে সময়ের কোনো পরিবর্তন হয় না। কারণ আমার 5 জন লোক ছিল, আমি 7 জন করছি, মানে লোক 2টা বাড়াইছি। আমার 5টা কাপড় ছিল, 7টা কাপড় করছি, মানে কাপড়ও 2টা বাড়াইছে। তাহলে এই 2জন লোক যে বাড়াইলাম, এরাই 2টা কাপড় বুনে ফেলবে। তার মানে দিনের কোনো পরিবর্তন নাই, অ্যান্সারে যা আছে আগে তাই হবে, 5 দিনই হবে। মানে এখানেও 5 দিন, অ্যান্সার হবে 5 দিন। যারা বোঝেন নাই কথাটা, যারা কথাটা বোঝেন আর একবার শুনুন। একই হারে হ্রাস কিংবা বৃদ্ধি যদি পায়, মানে কমায় যদি বাড়ায়, একই জিনিস। এই দেখেন, লোকও বাড়াইছি, একই হারে আবার কি কাপড়ও বাড়াইছি। এরকম যদি আমি করি, তাহলে সময়ের কোনো পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না কোনো। 5 জনের জায়গায় 7 জন করছি, মানে 2 জন বাড়াইছি। 5টা কাপড়ের জায়গায় 7টা করছি, মানে 2টা বাড়াইছি। তার মানে 2 জন লোক বাড়াইছে, কাপড় 2টা বাড়াইছে। এই 2 জন লোক এই 2টা কাপড় বানাইবে, যার কারণে সময় আগেও 5 দিন লাগছে, এখনো 5 দিন লাগছে। তাহলে অনেকে এইভাবে এই ম্যাথটা করবে। তাহলে 3টা প্রসেসে আমরা এই ম্যাথটা করলাম। নেক্সট, আজকে ছিলাম শেষ করবো কিনা, মনে হয় না শেষ হবে। সমস্যা নেই, আরেকটা ক্লাসে আমরা করে দিচ্ছি। পরের ম্যাথটা যদি একটু যাই আপনাদের করাই, 31ও করাই দিই। 7 জন 7 দিনে 7টি টেবিল তৈরি করে। তাহলে 5 জন লোকের আর কি 5টি টেবিল তৈরি করতে কয়দিন সময় লাগবে, মানে কয়দিন লাগবে? সাতজন 7 দিনে 7টি টেবিল তৈরি করে, 5 জন লোকের 5টি টেবিল তৈরি করতে কয়দিন সময় লাগবে, এরকম প্রশ্ন, তাই না? একটু কম পেরে যায় সংখ্যা যখন সেম। আচ্ছা, আমাদের টেবিল ছিল 7টা, আবার লোকও ছিল 7 জন। দেখেন, 7 জন ছিল, আমরা লোক 5 জন করছি, তার মানে 2 জন লোক আমি কমাইছি। টেবিল ছিল 7টা, আমি টেবিল করছি 5টা, টেবিলও 2টা কমাইছি। এবার কিন্তু একই হারে কমাইছি, খেয়াল করেন। আমি লোকও 2 জন কমাইছি, টেবিলও 2টা কমাইছি, তাহলে দিনের কোনো পরিবর্তন হবে না, অ্যান্সার হয় কি 7 দিনই হবে। তাহলে বলতে পারেন যে কেন? যদি আমি লোক না কমাইয়া টেবিল কমাইতাম, তাহলে ওই 2 জন লোক অন্য টেবিলে সময় দিয়ে দ্রুত কাজটা করতে পারতো। এবার লোক যেহেতু কমাই ফেলছি, একই সাথে তো টেবিলও কমাইছি, তাহলে সময় বাড়ার বা কমার তো কোনো সুযোগ নেই। একই হারে কমাইছি, একই হারে বাড়াইছি। এই 2 জন লোক এই 2টো টেবিল বানাইতো, লোকও 2 জন নাই, টেবিলও 2টা নাই, তাহলে তো দিনের কোনো পরিবর্তন হওয়ার চান্স নেই। তাহলে অ্যান্সার ওই 7 দিনই হবে। এবার এভাবে যদি না বুঝেন, তাহলে আপনি বেসিক নিয়মে আসেন। বেসিক নিয়মে না বুঝলে হবে না, বেসিক নিয়মে বুঝতেই হবে, বেসিকের কোনো বিকল্প নাই। চাইছে কি দিন না, কি করব? 7 জনে 7টি টেবিল বুনতে পারে 7 দিনে। তাহলে একজনে একটি টেবিল বুনতে পারে। এই কম্পেয়ারটা দেখেন, এদিকে তাকান। 7 জনে কাজ করলে 7 দিন লাগে, একজনে কাজ করলে দিন বেশি লাগবে, এই 7 গুণ। 7টা টেবিল বানাইতে 7 দিন লাগে, একটা টেবিল বানাইতে কি লাগবে? কম লাগবে। তাহলে ভাগ, 5 জনে 5টি। একজন লোকের জায়গায় 5 জন লোক নিয়োগ করলে আমাদের কি হবে? এখানে যা আছে আগে লিখে ফেলি।
একজন লোকের জায়গায় যদি 5 জন লোক হয় তাহলে সময় কম লাগবে, এই 5 ভাগ, এই যে এই 5 ভাগ হয়েছে। একটা টেবিলের জায়গায় যদি 5টা টেবিল হয় তাহলে অবশ্যই সময় বেশি লাগবে, তাহলে 5 গুণ। যারা বুঝি নাই আর একবার দেখেন, 7 জন কাজ করলে 7 দিন লাগে, একজন কাজ করলে দিন বেশি লাগবে, এই 7 গুণ। 7টা টেবিল বানাইতে 7 দিন লাগে, একটা টেবিলের সময় বেশি লাগবে, সরি একটা টেবিলের সময় কম লাগবে, এই 7 ভাগ। আর একবার, 7টা টেবিল বানায় 7 দিনে, একটা বানাইতে কি সময় কম লাগবে, এই 7 ভাগ। গেল এইটা। একজন লোকের জায়গায় যদি আমরা 5 জন লোক নিয়োগ করি তাহলে সময় কম লাগবে, এই 5 ভাগ। একটা টেবিলের জায়গায় যদি 5টা টেবিল নিয়ে আসে সময় বেশি লাগবে, 5 গুণ। অ্যান্সার 7 দিন। বুঝতে পারছেন? নেক্সট, এবার আসি আমরা এমডিএস মেথডে, M1 D1 W1 M2 D2 W2। এখানে কোনো ঘন্টার কথা নাই, তাই ঘন্টার টার্মটা আমরা নিলাম না। M1 তার মানে প্রথম লোক 7 জন, প্রথম দিন 7 দিন, প্রথম কাজ 7টা টেবিল। M2 দ্বিতীয় লোক 5 জন, D2 দ্বিতীয় টেবিল 5টা, সরি দ্বিতীয় তো বের করতে বলছে আমাদের না, D2 মানে দ্বিতীয়বার দিন বের করতে বলছে, W2 মানে দ্বিতীয়বার কাজের পরিমাণ 5টা টেবিল। অ্যান্সার শেষ হয়ে গেল। এবার এটা বুঝলে আমি আরেকটা বড় ম্যাথ দেখাবো আজকে, সেটা হলো 4 ধাপের। আর 33 দেখাবো, 32টা দেখে নেবেন আপনারা। এটা ডান কিনে একটু আমাকে কষ্ট করে বলেন, তাদের মাথায় ঢুকবে না, একটু কষ্ট করে আপনারা রিপিট দেখবেন। আশা করি আমি যেহেতু একটা ম্যাথ 2বার 3বার করে বলতেছি, কোনো না কোনো বার আপনি বুঝবেন। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্নে যাব আমি। 33 নম্বর, 4 ধাপের কি? 4 ধাপ কেন? আপনাকে যদি আমি 100 ধাপও দেই, ধরেন 100 ডাটা দিলাম, তাও কিন্তু সলিউশন করা সম্ভব। আপনি 99টা ডাটাকে ওই লাস্ট ডাটার সাথে তুলনা করবেন, শেষ। এবার আমি 4 ধাপের একটু বড় দেখাই। 33, কোশ্চেন 33। বড় কোশ্চেন যেহেতু একটু ছোট ছোট লিখি নাকি? আমার লেখা খুবই খারাপ, কষ্ট হলে একটু বলবেন আমাকে, বুঝতে যদি অসুবিধা হয়। দৈনিক 14 ঘন্টা কাজ করে 9টি মেশিন 10 দিনে 2800 লিটার পানি উত্তোলন করতে পারে। দৈনিক 18 ঘন্টা কাজ করে 8টি মেশিন 8টি মেশিন কতদিনে 32 লিটার পানি তুলতে পারবে? কতদিনে 32 লিটার পানি তুলতে পারবে? এই তো আমাদের প্রশ্ন। এর বাইরে তো আর কিছু নাই। একটু ডাটা খেয়াল করি। দৈনিক 14 ঘন্টা, ঘন্টা একটা ডাটা, 9টা মেশিন, এবার লোক না দিয়ে মেশিন দেওয়া আছে, একই কথা। মানে আগে কাজ লোকে করতো, এখন মেশিনে করবে। দিন একটা ডাটা, তার মানে 3টা গেছে, লিটার একটা ডাটা, তার মানে ঘন্টা একটা ধাপ, মেশিন একটা ধাপ, দিন একটা ধাপ,
পানির পরিমাণ একটা ধাপ, 4 ধাপের কি কোনো প্রবলেম নাই, একই প্রসিডিওরে করবেন। এগুলো কিন্তু আবার কোনো কোনো বইতে 5 লাইনও করা, 6 লাইনও করা যায়, এগুলো আলাদা করে যদি করেন। মানে আমরা যে একসাথে হিসাবটা করি আলাদা ভাবে করা যায়, কিন্তু ওতে আরো ঝামেলা বেশি। এক নিয়মে আমরা সব করে ফেলবো। যাই হোক, আমাদের চাইছে কি, কত দিনে এটা চাইছে, তাই না? তাহলে দিনটা আমরা শেষে রাখবো। চলুন শুরু করি। কি লিখবো? দিন শেষে, না? তাহলে এখান থেকে লিখি দৈনিক 14 ঘন্টা কাজ করে 9টি মেশিন মেশিন 2800 লিটার পানি তুলে 10 দিনে, ভাই বলতে হবে 2800 লিটার পানি তুলে 10 দিনে, এই তো। এটা লিখতে হবে। তাহলে দৈনিক 1 ঘন্টা কাজ করে একটা মেশিন 1 লিটার। তো খেয়াল করেন, ছোট করে লিখি, এই ঘন্টার সাথে ওই দিনের হিসাব, মেশিনের সাথে দিনের হিসাব, লিটারের সাথে দিনের হিসাব, 3 বার হবে। এবার খুবই মনোযোগ দিতে হবে এখানে। দৈনিক 14 ঘন্টা কাজ করলে 10 দিনেই পানি তোলা সম্ভব। আর 14 ঘন্টার জায়গায় যদি আমি 1 ঘন্টা মেশিন চালাই, তাহলে আমার পানি তুলতে সময় বেশি লাগবে। এটা তো সবাই বোঝার কথা। তাহলে বেশি লাগবার কারণে 14 গুণ। আর একবার, দৈনিক 14 ঘন্টা করে পড়াশোনা করলে ধরেন 10 দিনে আপনার একটা বই শেষ। আর 1 ঘন্টা করে পড়াশোনা করলে কি দিন বেশি লাগবে? মানে ঘন্টা কমাইলে দিন বেশি লাগে। তাহলে ঘন্টার সাথে দিনের হিসাব ক্লোজ। 9টা মেশিন দিয়ে যদি আমি কাজ করাই, তাহলে 10 দিনে আমি কাজটা করে দিতে পারবো, মানে পানি তুলতে পারবো। আর একটা মেশিন দিয়ে যদি আমি কাজ করাই, তাহলে আমার কি হবে? দিন বেশি লাগবে। 9টার জায়গায় যদি একটা মেশিন থাকে, তাহলে অবশ্যই দিন বেশি লাগবে না? 9টা মেশিনে যে কাজ করতে পারবে একটা মেশিন তো পারবে না, জন্য দিন বেশি লাগবে। গেল এইটা। 2800 লিটার পানি তুলতে লাগে 10 দিন। 1 লিটার পানি তুলতে কি দিন বেশি লাগবে না কম লাগবে? অনেক কম লাগবে। তাহলে কমের কারণে 2800 ভাগ, যারা বুঝি নাই, 2800 লিটার পানি তুলতে লাগে 10 দিন, 1 লিটার পানি তুলতে কম লাগবে, তাই 2800 ভাগ। ওকে, এবার আসি। 18 ঘন্টা কাজ করে 8টি মেশিন 3200 লিটার, 3200 কত দিনে? ওইখানে যা পাই একটু লিখি ছোট করে, 10, 14, 9 আর নিচে হলো 2800। এই তো। 1 ঘন্টার জায়গায় যদি আমরা 18 ঘন্টা করে মেশিন চালাই বা কাজ করি, তাহলে আমাদের সময় কম লাগবে, এই 18 ভাগ। একটা মেশিনের জায়গায় 8টা মেশিন যদি আমরা বসাই, মানে একটা মেশিনের দিন বেশি লাগছিল, 8টা মেশিনের দিন কম লাগবে, এই 8 ভাগ। 1 লিটারের জায়গায় যদি 3200 লিটার পানি তুলতে যাই, দিন বেশি লাগবে। 1 লিটারে কম লাগছিল তাই ভাগ হয়েছিল, আর 3200 বেশি লাগবে তাই গুণ। আমার ম্যাথ হয়ে গেছে। আমি কাটাকাটি করার আগে আর একবার রিপিট করে দিচ্ছি আপনাদের। 14 ঘন্টা করে কাজ করলে 10 দিন লাগে, 1 ঘন্টা করে কাজ করলে বেশি লাগবে, 14 গুণ। 9টা মেশিনে কাজ করলে 10 দিন লাগে, একটা মেশিনে সময় বেশি লাগবে, 9 গুণ। 2800 লিটার পানি তুলতে 10 দিন লাগে, 1 লিটারে কম লাগবে, 2800 ভাগ। 1 ঘন্টার জায়গায় 18 ঘন্টা করে কাজ করলে দিন বেশি লাগবে, দিন কম লাগবে, 18 ভাগ। একটা মেশিনের জায়গায় 8টা মেশিন নিয়োগ করলে বা ব্যবহার করলে সময় কম লাগবে, মানে দিন কম লাগবে, 8 ভাগ। 1 লিটারের জায়গায় যদি 32 লিটার পানি তুলি, আমাদের কি দিন বেশি লাগবে? 3200 গুণ। এবার জাস্ট কাটাকাটি করবো। 2 শূন্য 2 শূন্য কাটা যায়। 9 দিয়ে 18কে ভাগ করলে 2। হ্যাঁ, তারপর 14 দিয়ে 28কে ভাগ করলে 2। তারপর আমরা যদি গুণ করি, দেখেন, আর 2 দিয়ে গুণ করলে, আচ্ছা অন্যভাবে কাটেন, 2 দিয়ে 32কে ভাগ করলে 16, আর দিয়ে 16কে ভাগ করলে 2। 2 আর 2 কাটা থাকে 10। অ্যান্সার 10। আমি জানি কাটাকাটি অনেকে হয়তো নাও বুঝতে পারেন, আমি কাটাকাটি আর একবার এখানে বড় করে লিখি, কাটাকাটি বড় করে দেখাই। 10, 14, 9, 3200, 2800, 18, 8। 2 শূন্য কাটেন, 2 শূন্য কাটেন। 14 দিয়ে যদি 28কে ভাগ করেন 2, 9 দিয়ে যদি 18কে ভাগ করেন 2, এই 2 দিয়ে 32কে ভাগ করেন 16,
8 দিয়ে 16কে ভাগ করেন 2, এই উপরের 2 নিচে একটা 2 কাটা থাকে শুধুমাত্র 10। এবার আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আর বলেন যে বুঝছেন কিনা। যারা পরে ভর্তি হয়েছেন এমন যারা বই পান না একটু মেসেজ করে রাখবেন, আর যদি 3-4 দিনের মধ্যে ভর্তি হন তাহলে বই পাবেন। মানে ব্যাপারটা এরকম, আপনি যদি গতকাল ভর্তি হয়েছে বলেন আজকে বই পান না তাহলে তো হবে না, অন্তত 3 থেকে 5 দিন সময় দিতে হবে আমাদের। ক্লিয়ার, বুঝছেন? এটাও এমডিএস মেথডের সাহায্যে করা পসিবল। কোনো লাইন বুঝতে অসুবিধা হলে বলেন, আর বুঝলে ডান লেখেন। আমি এবার এমডিএস মেথডে গেলাম, মুছে দিলাম, তাইলে মুছে দিলাম, হ্যাঁ। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এই একটা ম্যাথ বুঝলে সবগুলো ম্যাথই পারার কথা এই টাইপের। ঠিক আছে, তো শুরু করি। তাহলে এবার এমডিএস মেথডে করা লাগে। এবার এমডিএস মেথডের একদম সবগুলা ডাটাই লাগবে, মানে সবগুলা টার্মই লাগবে। M1 D1 H1 by W1, M2 D2 S2 by W2, এই তো আমাদের কাজ। এবার লোক নাই, এমন মানে মেশিন ধরেন, একই কথা। মেশিন কয়টা আছে? প্রথমে 9টা। লোকে কাজ করে, মেশিনও কাজ করে, লোকের ব্যাপারে মেশিন দেওয়া আছে। এম এর মানটা কি? মেশিন, প্রথম মেশিন 9টা, প্রথম দিন 10, প্রথম ঘন্টা 14, প্রথম কাজের পরিমাণ কি? 28 লিটার পানি। ডব্লু মানে কাজের যে পরিমাণটা, সংখ্যা হইতে পারে, লিটার হইতে পারে। ঠিক আছে। M2 দ্বিতীয় মেশিন কয়টা? 8টা মেশিন। দ্বিতীয় দিন চাইছে, D2 রেখে দিলাম। S2 দ্বিতীয়বার ঘন্টা 18, দ্বিতীয়বার কাজ 3200 লিটার। এবার আর গুণ করবেন, তাহলে এক পাশে এরকম আসবে, 8 আসবে, D2 আসবে, 18 আসবে, আর 2800 আসবে। 2800 মানে এই লাইনের সাথে এই লাইন গুণ হবে, আর এর সাথে এটা গুণ হবে। তাহলে 3200 গুণন 9 গুণন 10 গুণন 14। জাস্ট এখান থেকে D2 এর মানটা বের করেন। এই 3200, 9, 10 আর 14, আর এই 8, 18, 2800 ভাগ হয়ে যাবে। 8, 18, 2800 ভাগ হয়ে যাবে। কাটাকাটি করলে 10 হচ্ছে আনসার। শেষ। কাজ কেয়ার করাবো না, কারণ আমাদের আর 20 মিনিট নিলে হয়তো বা আরো টাইপ শেষ হবে, কিন্তু তাও তো চ্যাপ্টার শেষ হচ্ছে না, কারণ শেষে বড় ম্যাথ আছে। আজকে করাইলে আর একটা টাইপ করানো যায়, কিন্তু 3টে অঙ্ক আবার থাকবে তাইলে, আর নেক্সট ক্লাসে করাই দিই। আজকে অল্প কিছু ম্যাথ করাইলাম। কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ম্যাথ করাইতে আমাদের দেখেন 1 ঘন্টা প্লাস লাগছে। লাগলেও মানে এমন ভাবে আমরা শিখবো যাতে আর কখনো না ভুলি। মানে ধরেন আপনাকে ঐকিক নিয়ম এমন একটা চ্যাপ্টার, 10টা ম্যাথ করাই ওই চ্যাপ্টার শেষ করানো যায়, কিন্তু ওটা নামেই শেষ হবে, কাজে না। ঠিক আছে। বুঝতে পারছি? কারো কোনো প্রবলেম আছে? ওকে। তাহলে সাধারণ যৌগিক মানে জেনারেল যে মেথড গুলা শেষ। নেক্সট ক্লাসে মানে পরবর্তী যে টাইপ, সেটা হলো পুরুষ মহিলা বালক কি কনভার্ট করতে হয়, এটা দেখবো। তারপর কাজ বাকি আছে, অতিরিক্ত কয়জন লোক লাগবে, এরকম অঙ্ক। মানে প্রিলিমিনারির জন্য এগুলাই দরকার, সামনেরটা প্রিলিমিনারি লাগবে, কিন্তু লাস্টের 3-4টা ম্যাথ ওগুলো রিটার্নের জন্য। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর একটু বেশি বেশি প্র্যাকটিস করেন। একটু কষ্ট হবে, দেখেন এতটাও সোজা না ম্যাথ। মানে আমি যদি এখন চাপাবাজি করি, একদম সোজা ম্যাথ, ভুল। ম্যাথ যদি সহজ সাবজেক্টই হইতো তাহলে সবাই পারতো। এর মানে এই না যেটাকে ভয় পাইতে হবে। মোটামুটি আপনি যদি সময় দেন পারবেন। মানে মেইন ব্যাপারটা হলো, যারা ম্যাথে দুর্বল এখনো, এর রিজনটা হচ্ছে ছোটবেলা থেকে বেসিক দুর্বল হয়ে আসছে। মানে স্কুল লাইফ হয়তো কোনোভাবে পাশ করে আসছেন, বা আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, বা সায়েন্স হইলেও এমনও হয় যে ম্যাথে অনার্স মাস্টার করছে, অনেকেই ম্যাথ পারবে না।
এরকমও কিন্তু আছে, কারণ অনার্স মাস্টার্স তারা এই ম্যাথ পড়ায় না, সেখানে কি অনেক হায়ার লেভেলের ম্যাথ পড়ায়, সোজা কথা। আমি কিন্তু হচ্ছে অনার্স ম্যাথে করেছি, তাই না? মানে আমার দুনিয়ার সকল ম্যাথ পারার কথা না, কিন্তু আমি কিন্তু সকল ম্যাথ পারবো না, স্বাভাবিক। মানে আমি অনার্সে একরকম ম্যাথ শিখে আসছি, আর এগুলো তো সব একা, মানে কি বলে, স্কুল লেভেলের ম্যাথ, স্কুল বা কলেজ লেভেলে দুই একটা চ্যাপ্টার আছে বিন্যাস সহজ এগুলো। ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকে যারা একদমই ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসছে, তাদের কিন্তু চাকরি পরীক্ষায় আসলে খুব বেশি বাধে না। মানে চাকরি পরীক্ষায় নতুন কোনো পড়া কি আমরা পড়তেছি? যেমন ইংলিশের নাউন প্রোনাউন ভার্ব যেগুলো কি স্কুল লেভেল পড়াশোনা, আবার ম্যাথ এগুলো কি 9, 10 বা 8 পড়াশোনা, বাংলা আমরা যে গ্রামার পড়ি, হ্যাঁ সব কি ওই একাডেমিক লাইফেরই। জিকেটা পড়তে হয়, জিকে তাও তো আমরা মানে যে বাংলাদেশের বিশ্ব পরিচয়, ইতিহাস, ভূগোল অনেক জায়গায় পড়ে আসি সবাই। তো আসলে নতুন করে তেমন কিছু নাই, ওই স্পেসিফিক কিছু সাম্প্রতিক পড়তে হয়। কিন্তু তারপরও কেন আমরা চাকরি পাই না বা এত বছর পড়তে হয়? কারণ আমাদের ওই বেসিকটাই দুর্বল। যারা গ্রাম থেকে পড়াশোনা করে, স্কুলে টিচার নাই, ম্যাথের টিচার নাই, ইংলিশের টিচার নাই, শুধু গ্রামার পড়াইতো না, শুধু কি প্যারাগ্রাফ লেটার পড়াই, এরকম। তো ওই দুর্বলতা এখন আমাদের কাটাইতে হবে। দেখবেন যে যারা চাকরি পায়, যেমন বুয়েটের এখন থেকে, বুয়েট থেকে ক্যাডার বেশি কেন হয়? ভাই তাদের তো জবের পড়া পড়া লাগছে, এগুলো তো তার কাছে ডাল ভাত, এরা সব পারে, কারণ এরাও ট্যালেন্টেড লোক। হ্যাঁ, এই যে আমরা দেখি না ডাক্তাররা এখন কি বিসিএস এ ফার্স্ট হয়, ইঞ্জিনিয়াররা বিসিএস এর অ্যাডমিন ক্যাডার ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার, পররাষ্ট্র ক্যাডার ম্যাক্সিমাম ডাক্তার। তাদের তো এক্সট্রা করে পড়তে হচ্ছে না, এগুলো তাদের কাছে ডাল ভাত। কিন্তু আমি আপনি এগুলো কি করতেছি, এখন নতুন করে শুরু করতেছি। মানে আমরা যখন স্টার্টিং লেভেলে, আর তারা তখন রিভিশন লেভেলে, তাহলে অনেক তফাৎ, যার কারণে তারা দ্রুত জব পাচ্ছে। তো এটাই হলো মূল সমস্যা, যে আমাদের একাডেমিক লাইফে মানে বাংলাদেশ সিস্টেমটা এমন যে ওই রকম কোয়ালিটিফুল টিচার হয়তো স্কুল লাইফে ছিল না, বা থাকলে আমরা পড়ি না, এরকম হইতে পারে। টিচারদের দোষ দিয়ে লাভ নাই। তো যার কারণে এই দুর্বলতা হয়। বাট আমি মনে করি, আমার কাছে আপনারা যারা পড়তেছেন সবগুলা ক্লাস করেন, বা অন্য টিচারের কাছে পড়তেছেন সেখানে করেন, বা বই পড়েন, যাই পড়েন না কেন, একবার আপনি যদি পুরো ম্যাথটা সিলেবাস একবার শেষ করেন, আপনার কাছে সাহস হবে। ওই সাহসটাকে নিয়ে আপনি আবার বারবার রিভিশন করবেন। ঠিক আছে? তো ভালো থাকেন সবাই। আর নেক্সট ক্লাস এটা শেষ করে দিচ্ছি আমরা, তাহলে দুটো চ্যাপ্টার শেষ হবে। মানে মেইন কথা শেষ পর্যন্ত থাকতে হবে। এই কোর্সে এমনও পাবলিক আছে যে শুধু গ্রুপে অ্যাডই হয়েছে, মানে সে একটা ক্লাসও দেখে নাই। এমনও পাবলিক আছে যে শীত তার কাছে গিয়ে আবার আমার কাছে ফেরত আসছে, মানে তার খোঁজই নাই কোনো। সত্য কথা, এইবারে এই ঘটনা এরকম হয়। মানে আমরা শুধু ওই যে অনলাইনে কোর্সে ভর্তি হই, ক্লাস প্রথমে কিছু করি, তারপর খোঁজ থাকে না। আজকে কয়জন ক্লাস করছে? 25টা। এই 20টা ক্লাস পর দেখবেন যে 25 জন কি পাই কিনা। যদি এই 25 জন দেখাইতে পারে যে পাই, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, তাহলে আমার কথাটা মিথ্যা বানাতে হবে। তো আপাতত দৃষ্টিতে দেখবেন যে এই 25 জনকে আমি পাচ্ছি না। মানে মেইন কথাটা হলো ধৈর্য নাই। হ্যাঁ, ম্যাথ শেখার জন্য কিন্তু আসলে মানে খুব বেশি কিছু লাগে না, জাস্ট ধৈর্য, প্রচন্ড সময়, প্র্যাকটিস, তিনটা জিনিস থাকলে পারবেন। তো যাই হোক, অত মোটিভেশন দিয়ে লাভ নাই। মোটিভেশনে কোনো কাজই আসবে না যদি আপনারা না পড়েন। তো ভালো থাকেন। এই টাইপের ম্যাথ গুলা খুবই ইজি, এখানে নতুন কিছু নাই, জাস্ট একটু কম্পেয়ার করতে পারলে। ঐকিক নিয়ম খুবই ইজি। আর ঐকিক নিয়মে যা দুর্বলতা থাকবে, সে শতকরা পারবে না, সুদ কষা পারবে না, মানে অনেক কিছুই সে পারবে না। মানে অনেক জায়গায় সে আটকে যাবে, ম্যাথের লাভ ক্ষতির অনেক ম্যাথ সে পারবে না। আমি তো লাভ ক্ষতির সব ম্যাথ ঐকিক নিয়মে করাবো। মানে লাভ ক্ষতির যেগুলো ম্যাথ আমি রিটার্ন নিয়মে দেখাবো, সব ঐকিক নিয়ম, ওর মধ্যে আর কিচ্ছু নাই। তো আপনি যদি ঐকিক নিয়ম ভালো না পারেন, ওই ম্যাথ পারবেন না। ঠিক আছে? তিনটা জিনিস, লাইন সাজানো, কখন গুণ কখন ভাগ, এটা পারলে আপনি ম্যাক্সিমাম পারবেন। তো ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে, তারা তো হতভাগা। হতভাগা কেন? নিবন্ধনের ক্ষেত্রে তাদের একটু ঝামেলা, তাদের কি বলে সিট কম থাকে। মানে আমি মনে করি আসলে কমার্সে পড়ে শুধু হয় কি যে প্রাইভেট জব সেক্টরে একটু তাদের আছে, কিন্তু আপনি যদি সরকারি চিন্তা করেন, তাদের আলাদা খুব বেশি সুযোগ সুবিধা নাই। স্কুল কলেজের টিচার কম লাগে, নিবন্ধনে তাদের অনেকই খারাপ অবস্থা আর কি। সে তুলনায় আর্টসটা আগাই থাকে, আর্টসটা কিন্তু দেখবেন যে মোটামুটি আগাই থাকে। হ্যাঁ, কমার্সটা আসলে পিছিয়ে, এটা একদম মানতে হবে আপনাকে। তারা হচ্ছে আপনার প্রাইভেট জবের ক্ষেত্রে একটু ভালো জব অনেক সময় পায় বিভিন্ন কোম্পানিতে। হ্যাঁ, কিন্তু দিন শেষে সরকারি সেক্টরে আমি তো কমার্সের কোনো ফিল্ডই তেমন নাই বললেই চলে। কোনো কিছুর ফিল্ডই বাংলাদেশে ভালো না, কিন্তু তুলনামূলক কমার্সের ফিল্ড একটু কম। ঠিক আছে, ভালো থাকেন, আর কথা না বাড়াই।